স্টার্ট। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চায় তোমাদের স্বাগত। তোমরা একটু লক্ষ্য করো, আমরা এখানে দেখতে পাচ্ছি খরস্রোতা তিস্তা শুকিয়ে মরুভূমি। লক্ষ্য করো, এই যে ব্রিজ তিস্তা নদীর উপরে, এখানে এক সময় নদী খরস্রোতা ছিল, পানি প্রবাহ ছিল, কিন্তু এখন কি দেখতে পাচ্ছি আমরা? পানির প্রবাহ নেই। সেখানে খেলার মাঠে রূপান্তরিত হয়েছে, খেলাধুলো করছে। আমরা আরেকটু লক্ষ্য করি, এটা পদ্মা নদীর উপরে পাকশি ব্রিজ, হার্ডিন্স ব্রিজ বলা হয়, ব্রিটিশ আমলে নির্মিত ব্রিজ। তার পূর্বের অবস্থা এখানে পানির প্রবাহ ছিল, বাট বর্তমানের অবস্থা আমরা কি দেখতে পাচ্ছি? এখানে শুকিয়ে, এখানে গাছপালা, এখানে কৃষি ভূমিতে রূপান্তরিত হয়েছে। আরেকটু লক্ষ্য করি, বাংলাদেশের মানচিত্র, সাথে প্রতিবেশী দেশগুলোকেও এখানে হাইলাইট করা হয়েছে। এটা নেপাল, এপাশে ভুটান, এপাশে ভারত, ভারতের কিছু অংশে পাশেও আছে চায়না। তো এখানে বাংলাদেশের যে প্রধান প্রধান নদ নদীগুলো, এই যে ব্রহ্মপুত্র নদী, তারপরে এখানে গঙ্গা নদী বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করছে পদ্মা হিসাবে, এখানে তিস্তা নদী, এই নদীগুলোর উৎসে পানির প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পানির যে লেভেল, আন্ডারগ্রাউন্ডে পানির লেভেল কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে। দেখো 2017 সনে কত নিচে নেমে গেছে, এখন 2020 সন আরো নিচে নেমে গেছে। তাহলে পানির এই যে উৎসে হুমকি, আজকে আমরা জানতে চেষ্টা করব যে বাংলাদেশে পানির উৎসের হুমকি কি কি আছে। লক্ষ্য করি আমরা, 1 নম্বরে জলবায়ুজনিত পরিবর্তনের হুমকি, বন্যা ও নদী ভাঙনের ফলে সৃষ্ট হুমকি, নদী দখল, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং পানির গতিপথ পরিবর্তন। এই 5টা বিষয় একটু মনে রাখতে চেষ্টা করো। আমি আরেকবার রিপিট করছি তোমাদের জন্য। 1 নম্বরে কি বলেছি আমরা? জলবায়ুজনিত পরিবর্তনের হুমকি। 2 নম্বরে কি? বন্যা ও নদী ভাঙনের ফলে সৃষ্ট হুমকি। 3-এ আছে নদী দখল, 4-এ আছে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং 5-এ আছে কি? পানির গতিপথ পরিবর্তন। আমরা একটা একটা করে প্রত্যেকটা একটু জানার চেষ্টা করি। প্রথমেই দেখি আমরা জলবায়ুজনিত পরিবর্তন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যে বিশাল বরফের স্তূপ রয়েছে, সেগুলো কিন্তু দেখো, এই যে বরফগুলো গলে যাচ্ছে। গলে গলে কি হচ্ছে? সমুদ্রে চলে আসছে সেই বরফ গলা পানি, এবং সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কি হচ্ছে? এই সমুদ্র তীরবর্তী যে নিম্নাঞ্চল, সেগুলো লবণাক্ত পানিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং মিঠা পানির অস্তিত্ব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যার ফলে মিঠা পানিতে বসবাসরত যে সমস্ত জলজ উদ্ভিদ এবং প্রাণী, সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং ওই নিম্নাঞ্চলের মানুষগুলো জলবায়ু শরণার্থীতে পরিণত হয়ে তারা অন্যদিকে মাইগ্রেট করতে বাধ্য হচ্ছে। এবং বাংলাদেশের 1/3 এই নিম্নভূমি, ওই কক্সবাজার, তারপরে বরিশাল, খুলনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, এই সমস্ত অঞ্চলের মানুষগুলো কিন্তু জলবায়ু শরণার্থীতে পরিণত হবে এবং তারা ভিটামাটি ত্যাগ করে চলে আসতে বাধ্য হবে। এরপরে আমরা দেখি নদী ভাঙন। নদীর তীরবর্তী এই যে বড় বড় স্থাপনাগুলো ভেঙে যাচ্ছে। তো নদী ভাঙনের ফলে কি হয়? এই যে নদীর তীরে অবস্থিত যে স্থাপনাগুলো কিংবা এই যে মাটিগুলো, এগুলো নদীর তলদেশে গিয়ে নদীর গভীরতা কমিয়ে দিচ্ছে, যার ফলে নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, ফলে বন্যার সৃষ্টি হচ্ছে। আমরা এরপরে লক্ষ্য করি নদী দখল, অর্থাৎ নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দিয়ে নদীর উপরে বিভিন্ন স্থাপনা তৈরি করছে। এই সমস্ত স্থাপনাগুলো কি করছে? নদীকে সরু করে দিচ্ছে, নদীর প্রবাহে বাধা সৃষ্টি করছে। তখন আইন শৃঙ্খলা বাহিনীকে আদালত থেকে পাঠানো হয়েছে নদীর উপরে ওই স্থাপনাগুলো গুড়িয়ে দিয়ে আবার নদীর প্রবাহ আগের মতো, নদীর প্রবাহ ঠিক রাখার জন্য এই স্থাপনাগুলো গুড়িয়ে দিয়ে নদীকে তার সচল অবস্থায় রাখার চেষ্টা করা হচ্ছে। এরপরে আমরা দেখি যে বর্জ্য ব্যবস্থাপনা। আমরা যে বর্জ্যগুলো যেখানে সেখানে ফেলি,
এর ফলে কি হয়, এই বর্জ্যগুলো আনপ্ল্যান্ড মানে অপরিকল্পিতভাবে যেখানে সেখানে বর্জ্য ফেলার ফলে সেই বর্জ্যগুলো পরিবেশ দূষণ করছে। তারপরে এই যে এখানে সেখানে বর্জ্য ফেলা হচ্ছে, এগুলো কিন্তু বৃষ্টির পানিতে ধুয়ে এই নদীতে চলে যাচ্ছে। তো এই নদীতে চলে যাওয়ার ফলে নদীর পানির যে স্বাভাবিক অবস্থাটা নষ্ট হয়ে যাচ্ছে এবং নদীতে এই যে বুড়িগঙ্গায় এই বড় বড় নর্দমা দিয়ে আসছে বর্জ্য, এমনকি আমরা বর্জ্য অনেক সময় আগুন ধরিয়ে দিই। এগুলো কিন্তু এই বর্জ্যগুলোই কিন্তু পানির সঙ্গে মিশে গিয়ে পানির হুমকি অর্থাৎ পানিকে ব্যবহার অযোগ্য করে তুলছে। তো এরপরে আমরা দেখব এই যে বাংলাদেশের যে প্রধান প্রধান নদ নদীগুলো, সেই নদ নদীগুলো যে উৎস কিন্তু আমাদের প্রতিবেশী দেশে 154টা নদী আছে, অভিন্ন নদী। সেই নদীগুলো উৎসে আমাদের প্রতিবেশী দেশ তার নদীর গতিপথ পরিবর্তন করছে। যেমন এই ব্রহ্মপুত্রের পানি, ব্রহ্মপুত্র এই যে আমাদের রংপুরের কুড়িগ্রাম যে বাংলাদেশে ঢুকছে, এই ব্রহ্মপুত্রের পানিটাকে ডাইভার্ট করে নদীর গতিপথ পরিবর্তন করে এই যে ভারতের শিলিগুড়ি বর্ডার দিয়ে করিডোর বলে, শিলিগুড়ি করিডোর দিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারত। ইতিমধ্যেই গঙ্গার উপরে এই যে পদ্মা নদী, যেটা ভারতের মধ্যে গঙ্গা নামে পরিচিত, চাঁপাইনবাবগঞ্জ থেকে 18 কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জেলায়, এখানে গঙ্গা নদীর উপরে বিশাল ফারাক্কাবাদ তৈরি করে নদীর গতিপথ পরিবর্তন করে পানির প্রবাহে বাধা সৃষ্টি করা হয়েছে। এখানে যে সিলেটের সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার দূরে বরাক নদীর উপরে টিপাই মুখে বাঁধ তৈরির চেষ্টা করা হচ্ছে। এর ফলে সিলেটের সুরমা, কুশিয়ারা এগুলোর পানি প্রবাহ যদি বন্ধ হয়ে যায়, তাহলে মেঘনা, সুরমা কুশিয়ারা মিলে যে মেঘনা তৈরি হয়েছে, তাহলে মেঘনা, এই যে যমুনা, পদ্মা, এই প্রধান প্রধান নদীগুলোর পানির প্রবাহ বাধা সৃষ্টি করছে আমাদের প্রতিবেশী দেশ। এখন এ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় কি বলছে? ইরানের রামসার শহরে 1971 সালের 2 ফেব্রুয়ারি একটা কনভেনশন হয়েছিল ইউনেস্কোর উদ্যোগে। সেখানে জলাভূমি সংক্রান্ত বিষয়ে, যে ওয়েটল্যান্ডস, জলাভূমিকে সংরক্ষণ করতে হবে, এ সম্পর্কে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় জাতিসংঘের উদ্যোগে। সেই সিদ্ধান্ত অনুযায়ী জলাভূমিকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। তো আমরা দেখব রামসার কনভেনশন যদি আমরা মেনে চলি, তাহলে আমরা জলাভূমিকে আর ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবো। এখানে শুধু একটা দেশের উদ্যোগ থাকলেই হবে না, সমস্ত পৃথিবীকে একত্রিত হয়ে রামসার কনভেনশনকে, এই পানির উৎস সংরক্ষণ করতে হবে, জলাভূমি সংরক্ষণ করতে হবে, যার ফলে আমাদের খাদ্য, আমাদের এই যে গাছপালা, আমাদের ড্রিঙ্কিং ওয়াটার, এগুলোর উৎসকে, আমাদের মেডিসিন, ঔষধ, এগুলোর উৎসকে ঠিক রাখার জন্য আমরা জলাভূমি সংরক্ষণ করব। এরপরে আমরা দেখি যে রামসার কনভেনশনটা আসলে কি, ভেরি ইম্পর্টেন্ট টপিকস তোমাদের জন্য মনে রাখবে, যে 1971 সালের 2 ফেব্রুয়ারি ইরানের রামসার একটা শহরের নাম, সেই ইরানের রামসারে ইউনেস্কোর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া জলাভূমি সংক্রান্ত সিদ্ধান্তগুলোই হচ্ছে রামসার কনভেনশন। যদি মনে না থাকে, জলাভূমি সংক্রান্ত সিদ্ধান্ত কোথায় নেওয়া হয়েছিল? ইরানের রামসার শহরে। কোন সালে? 1971 সালের 2 ফেব্রুয়ারি। কার উদ্যোগে? জাতিসংঘের একটা সংগঠন ইউনেস্কো, তার উদ্যোগে একটা আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল। সেখানে জলাভূমি সংক্রান্ত যে সিদ্ধান্তগুলো, সেগুলোই হচ্ছে রামসার কনভেনশন। পরবর্তীতে আমরা দেখি আন্তর্জাতিক নদী কনভেনশন। আন্তর্জাতিক আইন সমিতি 1966 সনে হেলসিঙ্কিতে অনুষ্ঠিত তাদের 52তম সম্মেলনে আন্তর্জাতিক নদীগুলোর পানির ব্যবহার সম্পর্কে একটি কমিটি রিপোর্ট গ্রহণ করে। এই কমিটি রিপোর্টটাই হচ্ছে হেলসিঙ্কি নিয়ম। পরবর্তী সময়ে পানির ব্যবহার সম্পর্কে জাতিসংঘের আইন কমিশন আন্তর্জাতিক নদীগুলোর পানির ব্যবহার সম্পর্কে জাতিসংঘের আন্তর্জাতিক পানি ব্যবহারের একটি চুক্তি তৈরি করে, যা 1997 সালের 21শে মে জাতিসংঘের সাধারণ সভায় কনভেনশন হিসেবে গ্রহণ করা হয়। এই কনভেনশন অনুযায়ী একের অধিক দেশের মধ্য দিয়ে নদীর পানি কোনো দেশই অন্য দেশের অনুমতি ছাড়া একতরফাভাবে ব্যবহার করতে পারবে না। অর্থাৎ আন্তর্জাতিক নদীগুলোর পানি, যে নদীগুলো একের অধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত, সেই নদীর পানি একটা দেশ একতরফাভাবে অন্য দেশের অনুমতি ছাড়া বা তাদের সম্মতি ছাড়া ব্যবহার করতে পারবে না। নিজ নিজ দেশের মধ্য দিয়ে প্রবাহিত অংশের পানি ব্যবহার করতে পারে, তবে অন্য দেশের অংশে পানি প্রবাহে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না ঘটে তা অবশ্যই নিশ্চিত করতে হবে। এখন প্রশ্ন হলো,
আমরা কি পৃথিবীর বিভিন্ন দেশকে এই নিয়মগুলো মেনে চলতে দেখছি? তোমরা কি মনে করো? আমরা একটু আগে যে ম্যাপটা দেখালাম, সেখানে আমরা দেখি যে আমাদের প্রতিবেশী দেশ সেই নিয়ম মানছে না। তো এখন জাতিসংঘ উদাত্ত আহ্বান যে এই পানির উৎসে বাধা সৃষ্টি করা যাবে না। তো আমরা আশা করব জাতিসংঘের এই আহ্বানে সাড়া দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশগুলো অভিন্ন নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি করবে না, সব দেশ যেন পানির সুষম বন্টন হয়, সে বিষয়ে আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে। শেষে একটা বাড়ির কাজ নাও, বাংলাদেশে পানির উৎসে কি কি হুমকি রয়েছে তা ব্যাখ্যা করো। সবশেষে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।